আওয়ামী লীগ ফিরে আসার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে গেছে। ওই যে গণভবনে জাদুঘর করছে না, ওইখানে ডাইনোসরের একটা কঙ্কালের মতো করে আওয়ামী লীগের একটা কঙ্কাল থাকতে হবে, যে এইটা কেমনে গায়ে গতরে শুকায়া রক্ত মাংস শেষ হয়ে কঙ্কালে পরিণত হয়েছে। আওয়ামী লীগ ইজ এ পলিটিক্যাল ডাইনোসর ইন আওয়ার হিস্ট্রি। সে কখনো ফিরে আসবে না। শেখ পরিবারের রাজনীতি আর কোনোদিন বাংলাদেশে ফিরে আসবে না, কিন্তু তার উৎপাতটা অনেক দিন থাকবে। কোরবানির গরু জবাই যদি দেখে থাকেন, দেখবেন জবাই হওয়ার পরে কিন্তু গরু লড়ে। তো গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ জাতীয় পার্টির কিন্তু গরু জবাই হয়ে গেছে। এই জবাইয়ের পরে দেখবেন ও রক্ত বাইর হইতেছে, ও শরীর নাড়াইতেছে, লেজ লড়াইতেছে, হাত লড়াইতেছে, পা লড়াইতেছে। এই লাড়ালাড়িটা দেখতেছি। ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করবার চেষ্টা ভারত এবং আওয়ামী লীগ বহুবার করেছে। এবং এই চক্রটা ৭১-এর পরে দেখেন যে রিপিটেডলি জাসদ ফরমেশন করাতে যেভাবে ইন্ডিয়া রোল প্লে করেছে, যে শেখ মুজিব যেহেতু আপনার ভারতীয় সৈন্য বাংলাদেশে রাখতে অ্যালাউ করে নাই, ৭২ সালে বাধ্য করেছে কাইন্ড অফ, এবং ইন্দিরা গান্ধীর সাথে মিটিং হয়েছে ঢাকাতে এবং দিল্লিতে, এবং সে রিপিটেডলি এই পজিশনটা ক্যারি করেছে। এইটার প্রতিশোধ কিন্তু জাসদ তৈরি করবার মধ্য দিয়ে ইন্ডিয়া নিয়েছে, এবং ছাত্রলীগ ভেঙে জাসদ তৈরি করে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে হেন কোনো কাজ নাই যেটা বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে করানো হয়নি। এর পরিণতিতে শেখ মুজিবকে খুব দুঃখজনকভাবে জীবন দিতে হয়েছে। এবং তারপরের সময়টা দেখেন, ৭৫-এর পর থেকে একদম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা নেওয়া পর্যন্ত পুরো সময়টা, ইভেন আফটারওয়ার্ডস ৮১ পর্যন্ত, প্রতিদিন কিভাবে এই যে সোকল কাদের সিদ্দিকের মতো রয়ের দালাল ভারতের টাকায়, অস্ত্রে, প্রশিক্ষণে আমাদের সীমান্ত অঞ্চলগুলোতে হাজার হাজার মিলিশিয়া ডেপ্লয় করেছে ভারতের সাহায্যে, এবং করে আমাদের দেশপ্রেমিক সোলজারদেরকে মেরেছে, বিডিআরের সৈন্য জওয়ানদেরকে মেরেছে। এবং এটাকে ট্যাকেল করবার জন্য কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যে ভিলেজ ডিফেন্স ফোর্স করেছিল, সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ট্রেন করে করে এলাকা প্রতিরক্ষা করা। তো সেই কাজগুলো কিন্তু আমরা রিপিটেডলি দেখেছি, যে আমাদের রাষ্ট্রের সভরেন্টি কিভাবে বারবার ভারত এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তিন পক্ষ মিলে করেছে। এবং দেখেন ভারতের রিকোয়েস্টে জিয়াউর রহমান কত উদারতার পরিচয় দিয়েছে। যদিও আমি পলিটিক্যালি ওনার এই ডিসিশনটাকে রং মনে করি, শেখ হাসিনাকে দেশে আসতে দেয়া, এই উদারতার পরিচয়টা ওনাকে জীবন দিয়ে মাসুল দিয়ে দিতে হয়েছে। এরশাদকে সেনাপ্রধান করা আর একটা ভুল সিদ্ধান্ত ছিল জিয়াউর রহমানের, ওনার উদারতা, এবং উনি ওই যে মিলিটারি ডিসিপ্লিন ফলো করেছেন, সিনিয়র অফিসার, সো এইভাবে উনি দিয়েছেন। এটা করতে গিয়ে যেটা হয়েছে যে ভারতীয় এস্টাবলিশমেন্ট বরাবর আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মাধ্যমে বাংলাদেশের স্বার্থকে ক্ষুণ্ণ করেছে। তাহলে এখন আসলে আওয়ামী প্রীতিটা লক্ষ্য করতে পারছেন এবং একই ফরম্যাট। এবং যদি দেখেন আপনি জনসংহতি সমিতি দেখেন, যখন শেখ মুজিবের সাথে সন্তু লারমাদের সাথে এবং এর আগের যারা ছিল চাকমা পরিবারের সিনিয়র লিডারদের সাথে যখন দ্বিমত হইল যে আমরা বাংলাদেশি হব, বাঙালি হব না, আমাদের জাতিসত্তার পরিচয় দিতে হবে এবং সেটা বাংলাদেশি ভূখণ্ডের অধীনে দিতে হবে, শেখ মুজিব কিন্তু এটা মানে নাই। তার এই যে সকল বাঙালি জাতীয়তাবাদের ফ্রেমে আটকে গেছে। এখন শেখ মুজিব এবং আওয়ামী লীগ ভারতের এত প্রিয় ছিল, কিন্তু দেখেন শেখ মুজিবকে আন্ডারমাইন করতে কিন্তু ভারত ওইখানে দ্বিধা করে নাই। শান্তি বাহিনী করছে, সন্তু লারমাদেরকে ট্রেনিং করেছে, হাজার হাজার পাহাড়িদেরকে ওখানে নিয়ে মিজোরামে এবং সীমান্তের ওই পারে নিয়ে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশকে যে অস্থির করা, এই পুরো পলিটিক্সটা কিন্তু সে করেছে। অতএব আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ভারতের এই যে নেক্সাস, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের বিপক্ষে বারবার কাজ করেছে। গত ১৬-১৭ বছর এটা খুবই প্রকাশ্যে চলে এসছে, পলিটিক্যাল সেটেলমেন্টের মধ্য দিয়ে এসছে। অতএব আজকে আমরা যখন শুধুমাত্র কলকাতায় অফিস খুলছে, দিল্লিতে অফিস খুলছে, ব্রিটিশ লয়ারদেরকে আপনার এঙ্গেজ করেছে, জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে ইনক্লুসিভ ইলেকশন, ভদ্র আওয়ামী লীগ, তারপরে ভদ্র গোখরা সাপ, এই যে রাজনীতি আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, এই পুরো প্রকল্প ঐতিহাসিকভাবেই বাংলাদেশের মাটিতে ভারত আওয়ামী লীগ মিলে করেছে। এবং সেজন্য আমরা বলছি ইতিহাসের এই জায়গাগুলো আরো একবার ফিরে আসার প্রবল এক ধরনের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সম্ভাবনার জায়গাটা হচ্ছে আমাদের উপর ডিপেন্ড করতেছে, পলিটিক্যাল পার্টিগুলো কি রেসপন্সিবল বিহেভিয়ার করবে কিনা, দায়িত্বশীল রাজনৈতিক আচরণ করবে কিনা, সর্বোচ্চ ছাড় দেবে কিনা। আওয়ামী লীগ ফিরে আসার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে গেছে। ওই যে গণভবনে জাদুঘর করছে না, ওইখানে ডাইনোসরের একটা কঙ্কালের মতো করে আওয়ামী লীগের একটা কঙ্কাল থাকতে হবে, যে এইটা কেমনে গায়ে গতরে শুকায়া রক্ত মাংস শেষ হয়ে কঙ্কালে পরিণত হয়েছে।
আওয়ামী লীগ ইজ এ পলিটিক্যাল ডাইনোসর ইন আওয়ার হিস্ট্রি। সে কখনো ফিরে আসবে না। শেখ পরিবারের রাজনীতি আর কোনোদিন বাংলাদেশে ফিরে আসবে না, কিন্তু তার উৎপাতটা অনেক দিন থাকবে। কোরবানির গরু জবাই যদি দেখে থাকেন, দেখবেন জবাই হওয়ার পরে কিন্তু গরু লড়ে। তো গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ জাতীয় পার্টির কিন্তু গরু জবাই হয়ে গেছে। এই জবাইয়ের পরে দেখবেন ও রক্ত বাইর হইতেছে, ও শরীর নাড়াইতেছে, লেজ লড়াইতেছে, হাত লড়াইতেছে, পা লড়াইতেছে, এই লাড়ালাড়িটা দেখতেছি। এখন এইটা রেসপন্সিবলি আমাদের পলিটিক্যাল পার্টি এবং গভর্নমেন্টকে ডিল করতে হবে। এবং আমি স্বাগত জানাই অন্তর্বর্তীকালীন সরকারের যে সিরিয়াসলি এইটার প্রতিবাদ করেছে এবং এইটা কালেকটিভলি পলিটিক্যাল পার্টিজের পক্ষ থেকে কথা আসা। দেখেন, বাংলাদেশে গত 16-17 বছরে যে রাজনৈতিক ফ্যাসিবাদ কায়েম হয়েছে, সেটার পিছনে তো শুধু আওয়ামী লীগ আর জাতীয় পার্টি 14 দলীয় জোটই শুধু যায় না, বাংলাদেশের পুরো রাষ্ট্র কাঠামোই ফ্যাসিবাদের সাথে জড়ায় গেছে। আপনি গুম, খুন, আয়নাঘর, ক্রসফায়ার, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, হেন কোনো অন্যায় নাই যেটা আমাদের সেনা সদস্যরা কোনো না কোনো ফর্মে করে নাই, র্যাবের পোশাক পরে হোক অথবা অন্য কোনো মানে মিলিটারি গোয়েন্দা সংস্থার মাধ্যমে হোক অথবা এনএসআইয়ের মাধ্যমে হোক। এবং আপনি দেখতেছেন গত টানা কয়েকদিন ধরে আমার দেশে এনএসআই রয়ের নেটওয়ার্ক ভালো, খুব এক্সটেন্সিভ রিপোর্ট করেছে। এর আগে আমরা দেখেছি যে ডিজিএফআইয়ের হেডকোয়ার্টারে আপনার তারেক আহমদ সিদ্দিকের নির্দেশে রয়ের অফিস বসানো হয়েছে। এই ঘটনাগুলো তো ঘটেছে এই দেশে। আমাদের ডিবিতে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে নিয়ে হিন্দি ভাষীরা ইংরেজিতে কথা বলছে, ইনভেস্টিগেশন করেছে, ইন্টারোগেশন করেছে। এটা তো যারা ভুক্তভোগী, সেই শাপলা চত্বরের যারা ভুক্তভোগী ওলামায়ে কেরামরা তাদের জবানবন্দিতে বলেছেন। অতএব এই ঘটনাগুলো তো ঘটেছে। অতএব আমাদের আর্ম ফোর্সেস তো কম্প্রোমাইজড হয়েছে। প্রশ্ন হচ্ছে, একটা প্রতিষ্ঠান যখন এই কাজগুলোর সাথে জড়িয়ে যায় তখন তো আস্থাহীনতার সংকট তৈরি হয়। অথচ এই প্রতিষ্ঠানের নেতৃত্বে তো যুদ্ধ হয়েছে। মেজর জিয়াউর রহমান স্বাধীনতার যিনি ঘোষণা দিয়েছেন, 24-এর অভ্যুত্থানও তো তাদের একটা বড় অবদান ছিল। সার্টেনলি তাদের একটা অংশের অবশ্যই একটা ভূমিকা ছিল। মেজর জিয়াউর রহমান দেখেন একজন মিলিটারি অফিসার ছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। টোটাল আমাদের যে সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর নেতৃত্বে যে 12টা সেক্টর হলো, প্রত্যেকটা সেক্টর কমান্ডার, ডেপুটি কমান্ডার প্রায় সবাই মিলিটারি অফিসার। অতএব ওনাদের নেতৃত্বে যুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। অতএব এই রাষ্ট্র, এই জাতি তো ব্যাপকভাবে ওনাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু ইকুয়ালি মইনি আহমেদের মতো সেনাপ্রধানও তো আমরা দেখেছি 17 ঘোড়ার বিনিময়ে বাংলাদেশকে দিল্লির দরবারে প্রণব মুখার্জির দরগায় গিয়ে দেশ বেচা দিয়ে আসছে। এটাও তো আমরা দেখেছি। রাতের নির্বাচন করেছে, আমার সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসির অফিসাররা 35 লাখ 50 লাখ টাকা পাইছে, ক্যাশ, গাড়ি, প্লট, ফ্ল্যাট, এগুলো আমরা দেখেছি। কিন্তু সামনে নির্বাচনে সেনাবাহিনী বা সাংবাদিকরা পেয়েছে। আমরা চাচ্ছি এটা সমাধান হোক। রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় আমরা যেভাবে সংস্কারের আলাপ তুলেছি, আমরা ওই 71-এর সশস্ত্র বাহিনীকে চাই, ওই বেঙ্গল রেজিমেন্টকে চাই যে আমার মুক্তির লড়াই। সামনে নির্বাচনকে আমরা যখনই বলছি যে কোনো ধরনের সংঘাতবিহীন আমরা দেখতে চাই, সেই সময়টাতে তো সেনাবাহিনীর এক ধরনের বড় ভূমিকাও আমরা দেখতে পাই। সেই জায়গাটিতে নাসিরুদ্দিন পাটোয়ারিরা যখন বলেন সেনাবাহিনী নির্বাচন নিয়ে কথা বলার এখতিয়ার নেই, সেটাকে আপনি কিভাবে দেখেন? তাহলে কি সেনাবাহিনীকে ছাড়া আমরা একটি সুষ্ঠু এবং কোনো ধরনের সংঘাত ছাড়া নির্বাচন উপহার দিতে পারবো? রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারীরা রাজনীতি, রাষ্ট্র, নির্বাচন নিয়ে কথা বলবেন না, এটাই হলো স্ট্যান্ডার্ড পজিশন। কোনো আমলারা কথা বলবেন না, সে সামরিক বেসামরিক যেই হোক। তার যদি নির্বাচন নিয়ে কনসার্ন থাকে, আমরা বারবার বলেছি তাদের চ্যানেল আছে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছে, ডিফেন্স মিনিস্ট্রি আছে, এফডি আছে, অথবা সরাসরি চিফ অ্যাডভাইজার। আপনি আপনার কনসার্নগুলো ওই চ্যানেলে বলবেন। এই কাস্টমারি প্রভিশন হচ্ছে কোনো সচিবের, ক্যাবিনেট অফিসের অথবা আমলাদের সামরিক বেসামরিক কনসার্নগুলো রাষ্ট্রের প্রোটোকলে আপনি কনভে করবেন, পাবলিক প্লেসে করবেন না। এটাই সারা দুনিয়ার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। প্রশ্ন হচ্ছে, যারা ডিজিএফআই অথবা গুম খুনের শিকার হয়েছেন, আমরা গত 16 বছর ধরে যাদের দ্বারা নির্যাতিত হয়েছি, তাদের সেই প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আমাদের ক্ষোভ থাকাটা ন্যায্য, যৌক্তিক। প্রশ্ন হচ্ছে, এর মানে কি ওই প্রতিষ্ঠানগুলো আমরা ফেলে দেবো, ওই অথবা ছুঁড়ে ফেলে দেবো না? এটা না। আমরা আলোচনা করতেই পারি ডিজিএফআইয়ের পলিটিক্যাল উইং দরকার আছে কিনা, ডিজিএফআইয়ের প্রোটোকল তৈরি করা দরকার কিনা, ডিজিএফআইকে অথবা এনএসআইকে, আমাদের এসবিকে, গোয়েন্দা সংস্থাগুলোকে আমরা কিভাবে পাবলিকলি অ্যাকাউন্টেবল করব। কারণ তাকে তো জনগণের পক্ষে থাকতে হবে, দেশের পক্ষে থাকতে হবে, এটা তো গ্রাউন্ড রুলস। এবং সেনাবাহিনীর ভাস্ট মেজরিটি অফিসার, জুনিয়র অফিসার, সিপাহী, জওয়ান সবাই এই লাল সবুজের পক্ষে ছিল গত বছর, সবাই গণ অভ্যুত্থানের পক্ষে ছিল। তাহলে এই যে কিছু ক্রিমিনাল গ্যাং আছে, সামান্য কয়েকজন, তাদেরকে আপনার বিচারের মুখোমুখি করতে হবে।